তো বন্ধুরা, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের একদম নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই, যেখানে আজকের এই ভিডিওতে আমরা বলতে চলেছি সুপারস্টার প্রভাসের লেটেস্ট মুভি রাজা সাব সম্পর্কে। এই রাজা সাব মুভিটি, যার পুরো নাম দ্য রাজা সাব, এটি 2026 সালে সুপারস্টার প্রভাসের প্রথম মুভি। আর বন্ধুরা, এই মুভিটি মূলত একটি হরর কমেডি মুভি, যার রান টাইমও পুরো 3 ঘন্টা 10 মিনিটের। আর যেহেতু বন্ধুরা হরর কমেডি মুভিগুলো বেশ ভালো হয়, তা আপনাদের সবার প্রভাসের এই মুভিটি বেশ পছন্দ হবে। কিন্তু বন্ধুরা, আপনারা যদি এখন এই মুভিটি না দেখে থাকেন, তবে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সবার জন্য এই রাজা সাব মুভির পুরো গল্পটি বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে চলেছি, যাতে আপনারা সবাই ঘরে বসেই পুরো মুভির গল্পটি জেনে উপভোগ করতে পারেন। সো বন্ধুরা, ভিডিওটি বেশ ইন্টারেস্টিং, তাই আপনারা সবাই এই ভিডিওটি পুরো শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এবং যদি আপনাদের ভিডিওটি পছন্দ হয়, তবে ভিডিওতে লাইক করবেন, কমেন্টের মধ্যে গুড, ভেরি গুড অথবা এই মুভির নাম রাজা সাব অবশ্যই লিখে দেবেন। এবং যদি ভিডিওটি বেশি পছন্দ হয়, তবে ভিডিওটি শেয়ারও করে দেবেন। ইতিমধ্যে যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাহলে জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি অলে সেট করে নেবেন, যাতে আপনারা আমাদের চ্যানেলের সব লেটেস্ট ভিডিও সবার আগে দেখতে পারেন। তাহলে আসুন আমরা কোনো দেরি না করে আজকের এই দুর্দান্ত ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, রাজা সাব মুভির যে গল্প, তা শুরু হয় একটি ঘন জঙ্গল থেকে, যে ঘন জঙ্গলের পাশ দিয়ে একটি হাইওয়ে চলে যাচ্ছে এবং সেই হাইওয়ের উপর দিয়ে একজন মানুষ তার গাড়ি ড্রাইভ করে যাচ্ছে। সেই মানুষটিকে দেখে আমরা জানতে পারি যে সে আসলে একটি হাসপাতালের ওয়ার্ড বয়। এমন একজন ওয়ার্ড বয় যে কিনা মর্গে কাজ করে, অর্থাৎ সে মৃতদেহ বা ডেড বডি এদিক থেকে ওদিক করে। এবং সে এই মুহূর্তে হাসপাতালে একটি ভ্যান নিয়ে যাচ্ছে এবং সাথে আমরা এটাও জানতে পারি যে সে কিছুক্ষণ আগে কোনো একটা মানুষের দাফন করে আসছে এবং সেই দাফন করা মানুষের যে কঙ্কাল ছিল সেগুলো তার কাছে আছে, যা নিয়ে সে কোথাও ট্রাভেল করছে। কিন্তু তারপর রাস্তায় সে একটি রেস্তোরাঁয় থামে, যাতে সে সেখানে খাবার খেতে পারে। এখন এই রেস্তোরাঁয় যখন সে খাবার খাওয়ার জন্য থামে, তখন সে একজন মানুষের সাথে কথা বলতে গিয়ে উল্লেখ করে যে তার কাছে একটি 500 টাকার নোট আছে এবং সেই নোটটি দেখিয়ে সে সামনের মানুষটিকে বলে যে সে একটি মৃত মানুষের কঙ্কাল নিয়ে ঘুরছে। এই 500 টাকার নোটটি সে সেই মানুষের পকেট থেকেই পেয়েছিল এবং এখন যদি এই মানুষটি মারা গেছে, তাই সে তার 500 টাকা নিজের কাছে রেখে দিয়েছে। কিন্তু বন্ধুরা, তার এটা বলার সাথে সাথেই আমরা দেখি যে সেখানে একটি খুব জোরে বাতাস বয় এবং সেই 500 টাকার নোটটি সেই বাতাসে উড়তে শুরু করে। লোকটি ওই 500 টাকার নোটটিকে উড়তে দেখে সেটার পিছু নেয়, কিন্তু ওই 500 টাকার নোটটি উড়তে উড়তে তার নিজের সাথে জঙ্গলের ভিতরে নিয়ে আসে, যেখানে জঙ্গলে আসার পর তার অনেক কিছুর অনুভূতি হয়, যেন মনে হয় তার আশেপাশে অনেক মানুষ আছে। এর সাথে সেখানে তার সাথে অনেকগুলো ভুতুড়ে ঘটনা ঘটে, যে জিনিসগুলো দেখে তার মনে হয় যে হয়তো ভাই এই জঙ্গলের ভিতর কোনো না কোনো ভূত বা আত্মা আছে। কিন্তু ওই ওয়ার্ড বয় বেশ লোভী হয় এবং সেই কারণে সে 500 টাকার নোটের পিছু করতে করতে একটি বড় এবং শুনশান বাংলোর সামনে চলে আসে। যে অদ্ভুত শুনশান বাংলোটি একদম জঙ্গলের মাঝখানে ছিল, কিন্তু 500 টাকার নোটের পিছু করতে করতে সে ওই বাংলোর ভিতরে ঢুকে যায়। কিন্তু যেই সে ভিতরে ঢুকে, আমরা দেখতে পাই যে ওই বাংলোটি মূলত একটি ভুতুড়ে বাংলো। সাথে সাথে তার ভিতর অনেক হিপনোটাইজ করার মতো জিনিস রাখা আছে এবং অনেক ভয়ের আকৃতি আঁকা আছে, যা দেখে ওই ওয়ার্ড বয় সেখানে হিপনোটাইজ হয়ে যায় এবং তার কিছু সময় পরেই সেখানে সে সঞ্জয় দত্তের আওয়াজ শুনতে পায়। বন্ধুরা, আপনারা যেমনটি এই মুভি সম্পর্কে জানেনই যে এই মুভির ভিতর সঞ্জয় দত্ত আছেন, যিনি ভূতের চরিত্রে অভিনয় করেছেন। এবং এখানে যেই সে সঞ্জয় দত্তের অর্থাৎ ভূতের আওয়াজ পায়, তখনই সেই আওয়াজ শুনে এই ওয়ার্ড বয় বেশ ভয় পেয়ে যায়। কিন্তু তারপর সঞ্জয় দত্তের আওয়াজ তাকে জানায় যে এই বাংলোটি মূলত তারই এবং কিছু সময় আগেই সে তার শরীরের ক্রিয়াকর্ম করেছিল, তাই যে 500 টাকার নোট সে পেয়েছে সেটা সঞ্জয় দত্তেরই। আর বন্ধুরা, মুভির ভিতর সঞ্জয় দত্তের নাম হলো কনক রাজু এবং এখানে কনক রাজু ওয়ার্ড বয়কে এটা জানায় যে সে নিজের কোনো জিনিস কারোর কাছে ছাড়ে না এবং তার যে ধন সম্পত্তি তা তারই থাকবে, বেঁচে থাকতেও এবং মরে গেলেও। এবং সেই কারণে ওই ওয়ার্ড বয় তার শরীর থেকে যেসব জিনিস বের করছিল, কনক রাজু সেই সব জিনিস ফেরত চায়। যে কথা শুনে ওয়ার্ড বয় অনেক বেশি ভয় পেয়ে যায় এবং সেই কারণে সে 500 টাকার নোটের সাথে সাথে সমস্ত চেন এবং আংটিও বের করে রেখে দেয়, যা সব সে কনক রাজুর শরীর থেকে বের করেছিল। কিন্তু বন্ধুরা, এরপরে ওই ওয়ার্ড বয়ের উপর একটি ছোট হামলা হয়, যে হামলার সাথে সাথেই ওই সিন শিফট হয়ে যায় এবং পরের সিনে আমরা সরাসরি মুভির মেইন অ্যাক্টর প্রভাসকে দেখতে পাই। এখন বন্ধুরা, রেবেল স্টার প্রভাস ইন্ডিয়ার সবচেয়ে বড় সুপারস্টারদের মধ্যে একজন এবং সেই কারণে মুভির ভিতর তার এন্ট্রি অনেক বেশি গ্র্যান্ড হয়। কারণ তার এন্ট্রিতে আমরা দেখতে পাই যে কিছু গুন্ডা একটি মেয়েকে বিরক্ত করছে, যাদেরকে প্রভাস এসে পিটিয়ে দেয় এবং তারপরেই প্রভাসের এন্ট্রির জন্য এখানে একটি গানও আসে। কিন্তু গান শেষ হওয়ার পরেই আমরা প্রভাস সম্পর্কে জানতে পারি। আমরা দেখি যে প্রভাস নিজের দাদির সাথে একটি গ্রামে থাকে, যেখানে তার পরিবার বলতে শুধুমাত্র তার কাছে তার দাদিই আছে। এছাড়া প্রভাসের বাবা মায়ের অনেক সময় আগেই মৃত্যু হয়েছে এবং সাথে প্রভাসের দাদুর কথা বলতে গেলে তিনি আজ থেকে বহু বছর আগে থেকেই নিখোঁজ আছেন। কিন্তু বন্ধুরা, এখানে মজার বিষয় আমরা জানতে পারি যে প্রভাসের যে দাদু তিনি আর কেউ নন, সঞ্জয় দত্তই অর্থাৎ কনক রাজু।
কিন্তু এর সাথে বন্ধুরা আমরা এটাও জানতে পারি যে প্রবাসের দাদির বেশ কিছুটা ভুলে যাওয়ার রোগ আছে, এবং শুধু ভুলে যাওয়ার রোগ নয়, বরং তিনি মানসিকভাবে বেশ দুর্বলও বটে। এবং তিনি সবসময় শুধু নিজের স্বামীকে অর্থাৎ কনক রাজুকে মনে করেন। আর যে কনক রাজু ছিলেন অর্থাৎ প্রবাসের দাদু, তিনি তার বিয়ের কিছু সময় পরেই তার দাদির থেকে অনেক দূরে চলে গিয়েছিলেন। এখন বন্ধুরা এই মুভির ভিতর প্রবাসের যে নাম তা হলো রাজা সাহেব, যাকে ভালোবেসে সবাই রাজু বলে, এবং তাই আমরা মুভির ভিতরে প্রবাসকে রাজুই বলবো। এখন বন্ধুরা প্রবাস অর্থাৎ রাজু নিজের জীবনে অনেক বেশি খুশি থাকে, এর সাথে সে নিজের দাদিকে অনেক দেখাশোনাও করে, এবং রাজুর একটি গার্লফ্রেন্ডও আছে যার নাম হলো অনিতা, এবং ওই অনিতাও রাজুকে অনেক বেশি পছন্দ করে। এখন বন্ধুরা এসবের পরে প্রবাসের একটি বন্ধু তার সাথে তার বাড়িতে দেখা করতে আসে, এবং সে প্রবাসকে অর্থাৎ রাজুকে এবং তার দাদিকে জানায় যে সে হায়দ্রাবাদের মধ্যে একটি মেয়েকে পছন্দ করেছে, যাকে সে এখন বিয়ে করতে চলেছে। এবং তারপর এটা বলার পর যখন সে রাজুকে নিজের সাথে ওই মেয়েটির ছবি দেখায়, তখন রাজু নিজের বন্ধুর ওই ছবি দেখে বেশ খুশি হয়। কিন্তু রাজু সেখানে ওই বিষয়টি খেয়াল করে যে ওই ছবিটি তার বন্ধু একটি বাস স্ট্যান্ডের কাছে তুলেছিল, এবং তাই ওই ছবির ভিতরে তার দাদুও আছেন। ওই ছবিতে নিজের দাদুর ঝলক দেখে রাজু সবার আগে সেটা নিজের দাদিকে দেখায়, যার পর রাজুর দাদি সেই নিজের স্বামী কনককে রাজুকে দেখেন, তিনি অনেক বেশি আবেগপ্রবণ হয়ে পড়েন, কারণ তিনি বছরের পর বছর ধরে নিজের স্বামীর অপেক্ষা করেছিলেন। এবং তাই আজকের দিনে তিনি যেই জানতে পারেন যে তার স্বামী এই মুহূর্তে হায়দ্রাবাদ আছেন, অমনি তিনি তাকে নিয়ে অনেক বেশি এক্সাইটেড এবং খুশি হয়ে যান। এই জিনিস দেখে রাজু নিজের দাদির কাছে প্রতিজ্ঞা করে যে এবার সে সোজা হায়দ্রাবাদ যাবে এবং সেখানে গিয়ে নিজের দাদুকে খুঁজে তাকে সোজা দাদির কাছে নিয়ে আসবে। কিন্তু বন্ধুরা হায়দ্রাবাদ অনেক বড় শহর, এবং তাই সেখানে কোনো মানুষকে একা খুঁজে পাওয়া কোনো সহজ ব্যাপার নয়, এবং সেই কারণে আপনি যদি কাউকে খুঁজতে চান সেক্ষেত্রে আপনাকে পুলিশের সাহায্য তো নিতেই হবে। এই কথা ভেবেই রাজু হায়দ্রাবাদে নিজের এক মামাকে ফোন করে, কারণ রাজুর ওই মামা পুলিশের একজন কনস্টেবল। রাজু তাকে জানায় যে সে হায়দ্রাবাদের মধ্যে নিজের দাদুকে দেখেছে, এবং তাই রাজু এটা চায় যে পুলিশ তাকে খুঁজতে সাহায্য করুক। রাজুর কথা শুনে তার মামা তাকে জানায় যে রাজুর দাদুকে খুঁজতে এখানকার পুলিশ, বিশেষ করে তার স্টেশনের ইন্সপেক্টর তাকে সাহায্য করতে পারেন। কিন্তু ইন্সপেক্টর কোনো ভালো লোক নয়, এবং তাই যদি সে তার দাদুকে খুঁজে দেয় তবে তার বদলে সে 5 লাখ টাকা নেবে। এবং তাই সে রাজুকে বোঝায় যে সে 5 লাখ টাকার ব্যবস্থা করে সোজা হায়দ্রাবাদ চলে আসে, এবং এখানে সে তার পুলিশ স্টেশনের ইন্সপেক্টরকে 5 লাখ টাকা দেয়, যার পর ওই ইন্সপেক্টর দাদুকে অবশ্যই খুঁজে দেবেন। এখন রাজুর কাছে তো টাকা ছিল না, এবং তাই সে নিজের গার্লফ্রেন্ড অনিতার সাথে দেখা করে এবং তার থেকেই 5 লাখ টাকা ধার নেয়। 5 লাখ টাকার বন্দোবস্ত করে রাজু নিজের দাদির কাছে এই প্রতিজ্ঞা করে যে এবার সে খুব জলদি দাদুকে খুঁজে বের করবে, এবং তারপর এই বলে রাজু সোজা হায়দ্রাবাদ বেরিয়ে পড়ে। এখন বন্ধুরা যেমনটি আমি আপনাদের বললাম যে এই মুভি হরর হওয়ার সাথে সাথে একটু কমেডি ধাঁচেরও, তাই এই মুভির ভিতর অনেকগুলো ফানি এলিমেন্ট বা মজার দৃশ্য রাখা আছে। এখন এর মধ্যে আমরা দেখি যে রাজু যে হায়দ্রাবাদে পৌঁছায় অমনি সেখানে 5 লাখ টাকা নিজের সাথে নিয়ে ট্রাভেল করতে করতে সে রাস্তায় অনেক নানদের দেখতে পায়, কিন্তু তাদের মধ্যে একজন নিধি আগারওয়ালাও থাকে। আর এই মুভির ভিতরে অ্যাক্টরস নিধি আগারওয়ালার নাম হলো বেসি। কিন্তু রাজু এখানে যেই বেসিকে দেখে অমনি সে তার উপর ফিদা হয়ে যায়, এবং সে তার পিছু করতে করতে সোজা চার্চে চলে আসে। রাজুর জন্য প্রথম দেখাতেই বেসিকে পছন্দ হয়ে গেছিল এবং তার প্রেমে পড়ে গেছিল, তাই সে চার্চে এসে সোজা বেসিকেই দেখতে থাকে। কিন্তু এই চার্চের ভিতরেই রাজু একটি ছোট্ট বাচ্চাকে দেখতে পায়, যে বাচ্চাটির আসলে হার্টের সমস্যা ছিল, এবং তার চার্চের লোকজন ওই বাচ্চাটির জন্য অনেক টাকা জোগাড় করছিল যাতে তারা ওই বাচ্চাটিকে হার্টের চিকিৎসা করাতে পারে। এখন এই কথা যেই রাজু জানতে পারে অমনি সে চার্চের মধ্যে 3 লাখ টাকা ডোনেট করে দেয়, এবং বন্ধুরা সেই 3 লাখ টাকা সে ওই টাকাগুলো থেকেই দেয় যে 5 লাখ টাকা সে নিজের গার্লফ্রেন্ড অনিতার কাছ থেকে ধার চেয়ে এনেছিল, যাতে সে সেই টাকা ইন্সপেক্টরকে দিতে পারে। কিন্তু এখানে রাজু ওই 5 লাখ টাকার মধ্যে 3 লাখ দান করে দেয়। দান করার সময় একজন নান তার ছবি তুলে নেয়, যাতে তারা এটা জানতে পারে যে আসলে কে এই টাকা দান করেছে। কিন্তু তারপরে রাজু সেখান থেকে চলে যায়। সামনে গিয়ে 3 লাখ টাকা ডোনেশনের কথা বেশি জানতে পারে, যার পর সে রাজুর ছবি দেখে এবং তার রাজুকে অনেক বেশি পছন্দ হয়, এবং সে রাজুকে একজন দেবদূতের মতো মনে করে তাকে ভালোবাসতে শুরু করে। এখন বন্ধুরা আমি জানি যে এই মুভির ভিতরে এমন কিছু জিনিস আছে যা দেখে আপনাদের হাসি অবশ্যই আসবে, যেমন রাজুর ছবি দেখে বেসুর কিভাবে পছন্দ হয়ে গেল। কিন্তু বন্ধুরা এই কথাগুলো উত্তর খুবই সাধারণ, যে এটি একটি কমেডি মুভি, এবং যেখানে কমেডি চলে আসে সেখানে লজিকের ব্যাপার বেশ কমই হয়। এখন বন্ধুরা গল্পে ফিরে আসলে আমরা দেখি যে 5 লাখের মধ্যে 3 লাখ দান করার পর রাজু 2 লাখ টাকা নিয়ে সোজা পুলিশ স্টেশনে নিজের মামার কাছে যায়, যার পরে রাজুর ওই কনস্টেবল মামা তাকে সোজা পুলিশের ইন্সপেক্টরের সাথে দেখা করায়, এবং সেখানে রাজুকে ইন্সপেক্টরের কাছে সব কাহিনী বলতে বলে। এখন এখানে রাজু পুলিশ ইন্সপেক্টরকে নিজের দাদুর সব কাহিনী বলে, যেখানে সে এটা জানায় যে এই কাহিনী 1970 সালে 70-এর দশকে একটি সাম্রাজ্য
সাম্রাজ্য ছিল, যে সাম্রাজ্যের নাম ছিল দেবনগর, এবং তার যে দাদি ছিলেন তিনি সেই দেবনগর সাম্রাজ্যের রানী ছিলেন। তার দাদির তার দাদুর সাথে প্রেম হয়, যার পর তারা দুজনে বিয়ে করে নেন। তারপর থেকে তার দাদু অর্থাৎ কনক রাজু তার দাদির সাথে থাকতে শুরু করেন। কিন্তু তাদের ওই সাম্রাজ্যের ভিতরেই আরো একজন লোক ছিল যার নাম ছিল গঙ্গারাজু। গঙ্গারাজু এমনিতে অনেক বেশি বিশ্বস্ত লোক ছিল, কিন্তু একদিন সে মহারানীর খাজনার সিন্দুক চুরি করে নিল। সোনা রূপা হীরা জহরত ভর্তি সিন্দুক নিয়ে পালিয়ে গেল। কিন্তু রাজুর দাদু যেই এই ব্যাপারে জানতে পারলেন, অমনি তিনি তার পিছনে বেরিয়ে গেলেন এবং নিজের পিছনে একটি চিঠি রেখে গেলেন, যে চিঠিতে তিনি এটা লিখলেন যে তিনি যতক্ষণ না ওই গঙ্গারাজুর মতো চোরকে ধরতে পেরেছেন এবং ওই সিন্দুক ফেরত আনতে পারছেন ততক্ষণ তিনি সাম্রাজ্য ফিরে আসবেন না। কিন্তু সেই দিনের পর থেকে তার দাদু আর কখনো ফিরে আসেননি এবং তার দাদি সবসময় তার দাদুর অপেক্ষা থেকে গেলেন। কিন্তু এখন যেহেতু কিছুদিন আগে রাজু একটি ছবির ভিতরে নিজের দাদুকে হায়দ্রাবাদে দেখেছে, তাই সে এটি চাই যে ইন্সপেক্টর তার দাদুকে খুঁজতে তাকে সাহায্য করুক। এখন ইন্সপেক্টর তার গল্প শুনে তাকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। সাথে সে রাজুকে বলে যে সে যে ব্যাগ নিয়ে এসেছে তাতে পুরো 5 লাখ টাকা আছে তো, যা শুনে রাজু হ্যাঁ বলে দেয়। কিন্তু বন্ধুরা আসলে আমরা এটাও জানি যে ওই ব্যাগের ভিতর 5 নয় বরং 2 লাখ টাকা আছে। কিন্তু বন্ধুরা এর কিছুদিন পরেই রাজু এটা দেখতে পায় যে তার চার্চে যেই মেয়েটির সাথে প্রেম হয়ে গেছিল অর্থাৎ বেসির সাথে, সে বেসি তার দাদুর উপর চুরির অভিযোগ লাগিয়েছে। এখন এই কথা শুনে রাজু যেই বেসির সাথে দেখা করে অমনি সে সব কাহিনী জানতে পারে যে আসলে কি হয়েছে। রাজু জানতে পারে যে যখন সে 3 লাখ টাকা চার্চের ভিতরে দান করছিল তখন তারপরে সব টাকা মিলিয়ে বেসি সেই টাকাগুলো নিয়ে সোজা হাসপাতালে গেছিল যাতে সেই টাকাগুলো জমা করতে পারে এবং ওই ছোট্ট বাচ্চাটির হার্টের অপারেশন হতে পারে। কিন্তু যখন সে হাসপাতালে ছিল তখন তার দেখা রাজুর দাদুর সাথে হয়, যিনি সেখান থেকে হিপনোটাইজ করেন এবং তার সব টাকা নিয়ে চলে যান, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুরি করে নেন। এমনকি বেশি ওই কথাটাও তখন জানতে পারে যে ওই চোর রাজুর দাদু। যখন সে রাজুর দাদুর ছবি দেখে, কারণ রাজু কিছু সময় আগেই তাদের সম্পর্কে পুলিশ স্টেশনে জানিয়েছিল। এখন বন্ধুরা এই কথা শুনে রাজু বেশ চিন্তিত হয়ে পড়ে যে আসলে তার দাদু চুরি কিভাবে করতে পারেন। কিন্তু বন্ধুরা এর উপর মরার উপর খাড়ার গা, তো এটা হয় যে পুলিশ ইন্সপেক্টর এটা জেনে যান যে রাজু 5 নয় বরং 2 লাখ টাকা দিয়েছে, যার কারণে সে নিজের কনস্টেবলকে ফোন করে ওই 3 লাখ টাকা ফেরত জলদি নিয়ে এসো, নইলে তার চেয়ে খারাপ কেউ হবে না। এখন রাজু এই ব্যাপারটি নিয়েও অনেক বেশি চিন্তায় পড়ে যায় যে সে 3 লাখ টাকার অ্যারেঞ্জমেন্ট কোথা থেকে করবে। এখন রাজু এইসব কথায় চিন্তিতই ছিল যে তখনই তার সাথে দেখা করার জন্য একটি মেয়ে আসে, তার নাম হলো ভৈরবী। ভৈরবী তার কাছে একটি বড় ব্যাগের সাথে আসে, যে ব্যাগের ভিতর পুরো 1 কোটি টাকা থাকে এবং ওই টাকাগুলো দিতে দিতে রাজুকে বলে যে এই টাকাগুলো তার নানা পাঠিয়েছেন। সে এটা জানে যে রাজুর টাকার অনেক সাহায্যের প্রয়োজন এবং তাই সে তাকে সাহায্য করতে এসেছে। কিন্তু যখন রাজু তাকে জিজ্ঞেস করে যে আসলে সে এমনটা কেন করছে, তখন সে এটা জানায় যে রাজুর দাদু তার নানার অনেক বছর আগে অনেক বড় সাহায্য করেছিলেন এবং তাই তার নানা তার সাহায্যের জন্য তাকে এখানে পাঠিয়েছেন। কিন্তু এর সাথে এই মেয়ে অর্থাৎ ভৈরবী রাজুকে এটাও বলে যে এই টাকা আসলে সে তার হাতে দেবে না, বরং সে দেবে তার দাদুর হাতে, কারণ এটা তার নানার ইচ্ছে যে ওই টাকাগুলো দাদুর হাতে দেওয়া হোক। এখন বন্ধুরা এই কথা শুনে রাজুর খারাপ লাগে, কিন্তু এর মধ্যেও আমরা দেখি যে ওই টাকার ব্যাগটি একটি চোর দেখে নেয়, যে কিনা সেটা উঠিয়ে পালানোর চেষ্টা করে। এটা দেখে রাজু তার পিছু করে, যার পর সেটা জানতে পারে যে সেখানে চোরদের পুরো দল আছে এবং ওই চোর সেই দলেরই মেম্বার। কিন্তু রাজু তাদের ভয় পায় না এবং সে তাদের সবাইকে পিটিয়ে দেয় এবং ওই ব্যক্তিকে আবার ভৈরবীর হাতে তুলে দেয়। ভৈরবী যখন এই জিনিস দেখে তখন তার রাজুর সাথে প্রেম হয়ে যায়। কিন্তু এখন এরপর রাজু নিজের বাড়ি চলে যায় এবং বাড়ি এসে বেসির ব্যাপারে ভাবতে থাকে। কিন্তু তার এক বন্ধু তাকে এটা জানায় যে বেসি আসলে একজন নান এবং নানরা কখনো বিয়ে করে না। এই কথা শুনে রাজুর বেশ খারাপ লাগে এবং তাই সে ওই রাতে মদ খেতে শুরু করে। কিন্তু ঠিক তখনই ভৈরবী যে এখন রাজুকে ভালোবাসতে শুরু করেছে, সে দেখা করতে আসে এবং রাজু এখানে নেশায় চুর হয়ে থাকে এবং তাই সে ভৈরবীকে বেশি মনে করে নেয় এবং সেও তাকে নিজের ভালোবাসার কথা বলে দেয়। যদিও রাজু পরে জানতে পারে যে সে ভৈরবী, কিন্তু তবুও সে এটা ভাবে যে এখন বেশি তো চলে গেছে, তাই এখন ভৈরবীকে দিয়েই কাজ চালিয়ে নেওয়া যাক। যার পর আমরা দেখি যে তারা দুজনে কাপল হয়ে যায়। কিন্তু তারপর এরপরেও একটি অনেক বড় বিষয় রিভিল হয় এবং আমরা জানতে পারি যে ভৈরবীর নানা আর কেউ নন বরং দেবনগর সাম্রাজ্য রাজুর দাদু এবং দাদির সবচেয়ে কাছের গঙ্গারাজু, অর্থাৎ সেই লোক যে কিনা খাজনার সিন্দুক নিয়ে পালিয়েছিল। এখন যদিও বন্ধুরা এসবের পরেও রাজু নিজের দাদুর খোঁজ জারি রাখে, কিন্তু তারপর পরের মুহূর্তেই সে নিজের গ্রাম থেকে ফোন পায়, যে ফোন তার গার্লফ্রেন্ড অনিতার হয় এবং সে ফোনে রাজুকে জানায় যে আসলে দাদি হায়দ্রাবাদের উদ্দেশ্যে বেরিয়ে গেছেন। সে জানায় যে দাদুর স্বপ্নে দাদু এসেছিলেন এবং স্বপ্নেই তিনি দাদিকে বলেছেন যে তার শরীর খুব খারাপ এবং তার প্রাণ চলে যাচ্ছে এবং তাই দাদি শেষবারের মতো তার সাথে দেখা করার জন্য হায়দ্রাবাদ পৌঁছে গেছেন। এখন বন্ধুরা রাজু যে এই কথা শুনে অমনি সে অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ সে এটা জানতো যে তার দাদির ভুলে যাওয়ার রোগ ছিল এবং তিনি মেন্টালিও বেশ আনস্টেবল ছিলেন এবং এখন তাই সে ভৈরবীর সাথেও মিলে
হায়দ্রাবাদের নিজের দাদিকে খুঁজতে শুরু করে। পরের মুহূর্তে রাজু তার দাদিকে দেখতে পায়, কিন্তু সে এটা দেখে যে অনেকগুলো চোর তার দাদিকে ধরেছে এবং তারা সব সোনা রূপার গয়না ছিনিয়ে নিচ্ছে। কারণ বন্ধুরা, আপনারা সবাই জানেন যে রাজুর দাদি একসময় একজন মহারানী ছিলেন, তাই তার কাছে এখনো অনেক গয়না আছে যা তিনি পরে থাকেন। কিন্তু এখানে রাজু যে এটা দেখে অমনি ভৈরবীর সাথে মিলে এসব গুন্ডাদের পিটিয়ে দেয় এবং দাদিকে নিজের সাথে নিয়ে যায়। এখন বন্ধুরা, এসবের পর যেই রাজু দাদিকে নিজের বাড়িতে নিয়ে যায়, অমনি সে রাস্তায় ভৈরবীর নানাকে দেখে নেয়, অর্থাৎ গঙ্গারাজুকে, এবং তাই সে এটা ঠিক করে নেয় যে গঙ্গারাজুর মতো চোরকে ছাড়বে না। যার কারণে সে গঙ্গারাজুর পিছু নেয়, এক জায়গায় এসে তাকে ধরে পেটাতে শুরু করে। কিন্তু তখনই পিছন থেকে ভৈরবী সেখানে আসে এবং সে রাজুকে এটা জানায় যে এই লোকই তার নানা। যার পরে গঙ্গারাজু রাজুকে সব গল্প বলে। সে রাজুকে বলে যে সে এখন পর্যন্ত যা শুনেছে সব কথা মিথ্যা, এবং তারপর তাই সে রাজুকে সব সত্যি বলতে শুরু করে। সে রাজুকে জানায় যে এই কথা সত্যি যে তার দাদি অর্থাৎ গঙ্গা দেবী তিনি দেবনগর সাম্রাজ্যের মহারানী ছিলেন এবং পুরো সাম্রাজ্য তার অধীনেই ছিল। রানী গঙ্গা দেবীর মন অনেক বড় ছিল এবং তাই তিনি নিজের সাম্রাজ্যের সব লোকের দেখাশোনা করতেন এবং সব গরিবকে খাবার খাওয়াতেন। এখন এমন একদিন যখন তিনি খাবার বিলি করছিলেন, তখনই রাজ্য এক ভিখারি খাবার বিলি হতে দেখে তাদের কাছে আসার চেষ্টা করলো, এবং আসলে সে ভিখারি আর কেউ নয় বরং কনকরাজু ছিল, অর্থাৎ রাজুর দাদু। সে সেখানে এসে সোজা রানীর হাত ধরে নিল এবং তাদের হাত থেকে খাবার ছিনিয়ে খেতে লাগলো। এটা দেখে সিপাহীদের খুব বেশি রাগ হলো এবং সিপাহীরা কনকরাজুকে খুব পেটালো। কিন্তু রানীর মন অনেক বড় ছিল, তাই তিনি কনকরাজুকে ছেড়ে দিতে বললেন এবং তাকে খাবার খেয়ে ফেরত পাঠিয়ে দিলেন। কিন্তু রাজু, তোমার দাদু কনকরাজুর এই কথাটা খুব বেশি গায়ে লাগলো। একজন ভিখারি হওয়ার পরেও তার মধ্যে অনেক বেশি ইগো ছিল, সাথে সাথে সে খুব বেশি লোভীও ছিল। যার কারণে যখন সিপাহীরা তাকে পেটালো তখন রানীর উপর তার খুব বেশি রাগ হলো এবং তাই সেই দিনকে এটা ঠিক করে নিল যে এবার সে এই রানীকে বিয়ে করবে এবং একে হাসিল করে এর অহংকার ভাঙবে। এর সাথে সাথে একে হাসিল করার পর অর্থাৎ একে বিয়ে করার পর সে এর সমস্ত সাম্রাজ্যের সমস্ত খাজনাও লুট করে নেবে এবং তারপর সে সব টাকা এবং ধন দৌলত ভোগ করবে। কিন্তু বন্ধুরা, কোন সাম্রাজ্যের রানী এক ভিখারিকে বিয়ে কখনোই করবে না এবং এই কথা কনকরাজু জানতো এবং তাই সে নগরের বাইরে এক অনেক বড় অঘরী বাবার কাছে গেল, যে বাবার কাছে অনেক রকমের সিদ্ধি ছিল, এবং সে সেই অঘরী বাবার কাছে দরখাস্ত করলো যেন তিনি তাকে কালো জাদু শেখান এবং এমন সব সিদ্ধির মাস্টার বানিয়ে দেন যা দিয়ে কিনা সে বশীকরণ করতে পারে। কিন্তু এখানে অঘরী কনকরাজুকে বিদ্যা দেওয়ার আগে একটি বলিদান চাইলেন, কনকরাজুর শরীরের একটি অঙ্গ, এবং তাই কনকরাজু কোনো দেরি না করে নিজের একটি হাত কেটে ফেললো এবং সেটি অঘরী বাবাকে সঁপে দিল। এই জিনিস দেখে অঘরী খুব বেশি খুশি হলেন এবং তিনি কনকরাজুকে নিজের শিষ্য বানিয়ে নিলেন। যার পর সবার আগে তিনি নিজের সিদ্ধি দিয়ে কনকরাজুর হাতে ঠিক করে দিলেন এবং তারপর তাকে কালো শক্তির সমস্ত বিদ্যা শেখালেন। এরপরেই তিনি কনকরাজুকে তপস্যার জন্য কুয়োতে পাঠিয়ে দিলেন। কিন্তু ওই অঘরী কনকরাজুকে এটাও জানালেন যে এই কুয়ো কোন সাধারণ কুয়ো নয়, বরং আসলে এর পৃথিবী এবং পাতাল লোক মাঝখানের জায়গা এবং তাই এর ভিতরে রক্তপান করা পিশাচরাও থাকে। কিন্তু কনকরাজু কোনো কিছুর পরোয়া করলো না এবং সে নিজের ইগো এবং লোভের কারণে ওই তপস্যাও করলো। যার পর রক্ত পিশাচদের তার কাছে পৌঁছানোর আগেই সে বিদ্যা গ্রহণ করলো এবং তারপর তার মধ্যে অনেক সিদ্ধি এবং পাওয়ার চলে এলো। এরপরেই কনকরাজু একটি ফল নিল এবং তার ভিতরে বশীকরণের শক্তি ভরে দিল। তারপর এরপরে সে সোজা রাজমহলে গেল এবং সেখানে গিয়ে মহারানীকে বসে এনে তাকে সেটা খাইয়ে দিল। এবং একবার যেই মহারানী ফল খেলো, অমর যেন সে কনকরাজুর প্রেমে পাগল হয়ে গেল এবং তাকে অন্ধ পাগলের মতো ভালোবাসতে শুরু করলো। যে জিনিসের ফায়দা উঠিয়ে কনকরাজু গঙ্গা দেবীকে অর্থাৎ মহারানীকে বিয়ে করে নিল এবং সাম্রাজ্যের রাজা হয়ে গেল। তারপর এরপরই সে থামলো না, করে সাম্রাজ্যের খাজনা খালি করতে শুরু করে দিল এবং তারপর ভবিষ্যতে এগিয়ে গিয়ে সে অনেকগুলো খাজনা নিজের কাছে ভরে নিল এবং তারপর সঠিক সুযোগ দিকে গঙ্গারাজুকে, যে কিনা খুব বিশ্বস্ত লোক ছিল অর্থাৎ ভৈরবীর নানা, তারপর চুরির অপবাদ লাগিয়ে তাকে সাম্রাজ্য থেকে তাড়িয়ে দিল এবং সিন্ধুক নিয়ে সেখান থেকে চুপচাপ বেরিয়ে গেল এবং তারপর নিজের জায়গায় গিয়ে ওই সব ধন দৌলত ভোগ করতে লাগলো। কিন্তু এখানে সাম্রাজ্যের গঙ্গা দেবীর এমনটা মনে হলো যে তার স্বামী কনকরাজু গঙ্গারাজুর পিছনে গেছে এবং সেই কারণে তিনি প্রতিদিন তার প্রতীক্ষা করতে লাগলেন এবং প্রতীক্ষা করতে করতে তিনি মানসিক দিক দুর্বল হয়ে পড়লেন, কারণ অবশ্যই তিনি কনকরাজুর বশীকরণ বিদ্যার মধ্যে বাধা ছিলেন। কিন্তু মানসিকভাবে দুর্বল হওয়ার কারণে তাকে তাদেরই সাম্রাজ্য থেকে বের করে দেওয়া হলো। যার পর তিনি দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতে লাগলেন। ভবিষ্যতে গঙ্গা দেবীর একটি ছেলে হলো, যে ছেলেটি তার এবং কনকরাজু ছিল। ছেলেকে বড় করে তিনি তার বিয়ে দিলেন, যার পরে তাদের একটি নাতিও হলো। কিন্তু একটি দুর্ঘটনার মধ্যে গঙ্গা দেবীর ছেলে এবং বৌমার মৃত্যু হয়ে গেল। যার পরে গঙ্গা দেবী নিজের নাতির সাথে থাকতে শুরু করলেন, অর্থাৎ রাজুর সাথে। এবং তার সামনে কি হলো এইসব জিনিস তো আমরা জানি। এখন নিজের দাদুর ব্যাপারে এইসব কথা শুনে রাজুর চোখ খুলে গেল এবং সেটা জানতে পারলো যে আসলে সত্যিটা কি। এখন এরপরে গঙ্গারাজু রাজুকে এটাও জানালো যে সেও অনেক সময় ধরে কনকরাজুর পিছু করছে এবং তার খোঁজ করছে যাতে সে তাকে ধরতে পারে। গঙ্গারাজু এরপর রাজুকে জানায় যে কনকরাজুর খোঁজ করতে করতে সে জানতে পেরেছে যে কনকরাজু নরসাপুরের জঙ্গলের মধ্যে আছে। যদিও ওই জঙ্গলটি অনেক বড় এবং শুনশান, তাই জঙ্গলের মধ্যে অনেক খোঁজার পরেও সে তো কনকরাজুকে পায়নি। কিন্তু সে এটা জানে যে সে হোক না হোক ওই জঙ্গলের ভিতরে আছে। এখন ওই কথা জানতে পেরেই রাজু এটা ঠিক করে নেয় যে এবার সে নিজের দাদুকে খোঁজার জন্য নরসাপুরের ফরেস্টের বা জঙ্গলের ভিতরে যাবে। যার পর এই কথা সিদ্ধান্ত নিতেই রাজু
রাজু তৈরি হয়। রাজু তৈরি হয়ে ভৈরব নিজের কনস্টেবল মামা এবং নিজের বন্ধুকে সাথে নিয়ে নেয় এবং সোজা নরসাপুরের জঙ্গলের দিকে বেরিয়ে পড়ে। নরসাপুরের জঙ্গলে অনেক খোঁজার পর রাজু একটি বড় কোটি দেখতে পায় এবং বন্ধুরা এই কোটিটি সেই কোটি হয় যাকে আমরা সবাই মুভির শুরুতেই দেখেছিলাম, যার মানে এটি কনক রাজুর কোটি, অর্থাৎ সেই ভুতুড়ে বাংলো। এবং এই কোটি দেখার পরে রাজু নিজের সঙ্গীদের সাথে সোজা সেখানে যায় এবং সোজা গেট দিয়ে ভিতরে ঢোকে এবং তারপর ভেতরে আসার পর সেও এই সব অদ্ভুত জিনিস দেখতে পায় যা মুভির শুরুতে হাসপাতালের ওয়ার্ড বয় দেখেছিল। কিন্তু এর সাথে তারা এখানে এটাও দেখে যে এখানে অনেক ধন এবং অনেক সোনা গয়না আছে। কিন্তু তারপর এখানে তাদের দেখা হাসপাতালের ওই ওয়ার্ড বয়ের সাথেও দেখা হয়, যাকে দেখে রাজু তাকে জিজ্ঞেস করে যে আসলে সে কে। এই কথা শুনে হাসপাতালের ওয়ার্ড বয় রাজুকে সব কথা জানায় এবং সে তাকে এটাও বলে যে যখন সে এখানে এসে ফেসে যায় তখন এই ভুতুরে বাংলো তাকে এখানে বন্দি করে দিয়েছে এবং তাই সে তাদের সবাইকে এটা জানাতে চায় যে এই ভুতুরে বাংলোতে যে ভূত থাকে এটা তার সব খাজনা এবং সে এখান থেকে কাউকে এক টাকাও নিয়ে যেতে দেবে না। এখন এখানে এই ভুতুরে বাংলোর ভিতরে রাজু নিজের দাদুর ছবি দেখতে পায়, যা দেখে সে নিশ্চিত হয়ে যায় যে এটা অবশ্যই তার দাদুরই বাংলো। এর সাথে সাথে এখানে রাজুর কাছে তার দাদুর আওয়াজ আসা শুরু হয়, যে আওয়াজ তাকে এটা বলে যে তার নাম কনক রাজু এবং সে এই পুরো কোটি এবং এইসব জায়গা জমির মালিক। সে বেঁচে থাকাকালীন এইসব জিনিস ভোগ করেছে, কিন্তু এখন মরে যাওয়ার পরেও সে এইসব জিনিস ভোগ করবে এবং কাউকে এক টাকাও দেবে না, এমনকি নিজের কোনো ওয়ারিশকেও না। কিন্তু তারপর কনক রাজুর এইসব কথা শোনার পর রাজু তাকে বলে যে ঠিক এখানে তার বক শুনতে আসেনি, সে তাকে এটা জানাতে এসেছে যে এইসব সম্পত্তি তার দাদির এবং তার দাদু অর্থাৎ কনক রাজু এইসব কিছু তার থেকে ছিনিয়ে নিয়েছে এবং তাই সে নিজের দাদির এইসব সম্পত্তি ফেরত নিতে এসেছে। কিন্তু এটা বলার পরেই আমরা এটি দেখি যে সেখানে ধুলোবলি দিয়ে তৈরি কনক রাজুর একটি আত্মা উপস্থিত হয়, যে কিনা রাজুকে হুমকি দিতে বলে যে রাজুর কি মনে হয় সে এখানে নিজে এসেছে। না, কনক রাজু তাকে নিজে এখানে আসতে দিয়েছে। এরপর কনক রাজু রাজুকে এটা জানায় যে রাজু তার দাদুর ছবি দেখা, তাকে খোঁজার জন্য হায়দ্রাবাদ আসা এবং এখানে পর্যন্ত পৌঁছানো কোনো ইতেফাক বা কাকতালীয় ঘটনা নয়, বরং এসব কিছু কনক রাজুই করিয়েছে। কনক রাজু জানায় যে যখন সে মারা গেছিল তখন তার 3 দিন পর সে রাজুকে এখানে আনার জন্য সব প্রস্তুতি নিয়েছে। সাথে সাথে সে রাজুর দাদিকেও এটা অনুভব করিয়েছে যে তার স্বামী অর্থাৎ কনক রাজু মারা যাচ্ছে, যার পরেই তার দাদি হায়দ্রাবাদ পর্যন্ত পৌঁছেছেন। এরপরে বন্ধুরা কনক রাজু ওই কারণটা জানায় যে সে আসলে এইসব করছে কেন। সে জানায় যে যখন সে রাজুর দাদি অর্থাৎ গঙ্গা দেবী সব সম্পত্তি হাতিয়ে নিল এবং সেখানে এসে ভোগ করতে লাগলো, তারপরে ধীরে ধীরে করে তার বয়স বেড়ে গেল। যদি তার কাছে মায়াবী শক্তি তো ছিল, কিন্তু সে অমর ছিল না এবং তাই নিজের মৃত্যুর আগে সে নিজের অঘরী বাবাকে মনে করলো এবং তাকে এটা বললো যে আসলে সে নিজের ধনকে আরো কতদিন পর্যন্ত কিভাবে ভোগ করতে পারে এর উপায় জানতে গিয়ে অঘরী থেকে জানালো যে এমনটা করার জন্য কনক রাজুর কাছে একটি উপায় আছে। এটা করার জন্য কনক রাজুকে নিজের শরীর ত্যাগ করতে হবে এবং তারপর আসতে চলা 3য় অমাবস্যাতে নিজের স্ত্রীর অর্থাৎ গঙ্গাদেবীর বলি দিতে হবে এবং যখন সে এমনটা করে নেবে তখন তারপরে কনক রাজুর আবার পূর্ণজন্ম হবে এবং পূর্ণজন্মে যখন সে পুরো 6 বছরের হবে তখন সে নিজের পুরনো সব স্মৃতি ফেরত পেয়ে যাবে এবং তারপর সে আজীবনের জন্য অমর হয়ে যাবে। তারপর সে যতক্ষণ চাইবে ততক্ষণ নিজের সম্পত্তি ভোগ করতে পারবে এবং তাই কনক রাজু নিজের এই মিশন পুরো করার জন্য রাজুর দাদিকে হায়দ্রাবাদে ডেকে পাঠালো, যাতে সে আসতে চলা 3য় অমাবস্যাতে তার বলি দিয়ে অমর হতে পারে, অর্থাৎ মূলত পূর্ণজন্ম নিতে পারে এবং তারপর অমর হতে পারে। কিন্তু বন্ধুরা কনক রাজুর এইসব কথা শুনে রাজু তাকে চ্যালেঞ্জ দেয় যে সে এমন কিছু হতেই দেবে না। এখন এরপরেই বন্ধুরা রাজু ওই ভুতুরে বাংলো থেকে বাইরে বেরোনোর চেষ্টা করে, কিন্তু সে এটা দেখে যে সে চাইলেও বাইরে বেরোতে পারছে না, এমনকি সে বাইরে যাওয়ার রাস্তাও খুঁজে পাচ্ছে না এবং এই কারণে এবং এই পুরো বাংলো কনক রাজুর হিসেবে চলে, তাই কেউ ভেতরে তার ইচ্ছেতে আসে এবং বাইরেও তার ইচ্ছেতেই যায়। এখন যদিও বন্ধুরা এসবের পিছনে এখানে বেশ কিছু ফানি মোমেন্টও আসে, যেসব সিনে অনেক বেশি কমেডিও থাকে, কিছু সময় পর এখানে বেসিও চলে আসে, যার আসার পর আমরা এখানে রাজু, বেসি এবং ভৈরবীর লাভ ট্রায়াঙ্গেলও দেখতে পাই। এখন রাজু এখান থেকে বেরোনোর অনেক চেষ্টা করে এবং নিজের দাদুকে হ্যান্ডেল করার অনেক চেষ্টা করে, কিন্তু অবশ্যই সব চেষ্টা বেকার হয়ে যায় এবং তারপর তাই রাজু এখানে বসে নিজের সব সঙ্গীদের বলে দেয় যে তাদের কিছু না কিছু করে এই ভূতের কিছু একটা করতেই হবে। সো তাই কেউ কি কোনো ভূত তাড়ানোর লোককে চেনে? এই কথা শুনে বেসি তাকে বলে যে সে এক ভূত তাড়ানোর লোককে চেনে, যে কিনা অনেক বেশি ফেমাস এবং অনেক পাওয়ারফুলও, কারণ তিনি বড় বড় ভূতকে তাড়িয়েছেন এবং তার নাম হলো ডক্টর পদ্মভূষণ। আর বন্ধুরা আমরা এটা জানি যে এই ডক্টর পদ্মভূষণ আর কেউ নন বরং বোমান ইরানি। এরপরে এরা ডক্টর পদ্মভূষণকে সেখানে বাংলোতে ডাকে, যার পর ডক্টর পদ্মভূষণ সেই বাংলোর ভিতরে আসেন। অমনি তিনি সেখানকার সব জিনিস দেখতে শুরু করেন। ওই সব জিনিস দেখে তার রাজু এবং তার সব সঙ্গীদের এটা জানান যে এই বাংলোর যে ভূত অর্থাৎ কনক রাজু সে অনেক বেশি পাওয়ারফুল হওয়ার সাথে সাথে অনেক বড় ম্যানিপুলেটরও, সাথে সাথে সে হিপনোসিস মাস্টারও, এবং তাই এই বাংলোর ভিতরে সে সব হিপনোসিস করার জিনিস রেখে দিয়েছে, অর্থাৎ এমন সব পেন্টিং, এমন সব আকৃতি যা যদি কেউ দেখে নেয় তবে তার মাথা ঘুরে যায় এবং সে হিপনোসিসের অবস্থায় চলে আসে। এর সাথে সাথে যেমনটা তিনি এখানে অনুভব করতে পারছেন তা দিয়ে তাদের এটা বোঝা যাচ্ছে যে কনক রাজু অনেক বেশি শক্তিশালী ভূত, এতটা বেশি শক্তিশালী যতটা শক্তিশালী তিনি কখনো দেখেননি। এই বাংলোর ভিতরে যতজন লোক আছে অর্থাৎ রাজু এবং তার সব সঙ্গী তাদের সবাইকে কনক রাজু নিজের হিপনোসিস পাওয়ার ব্যবহার করে তাদের চিন্তা ভাবনাকেও নিজের কবজায় করে রেখেছেন এবং যতক্ষণ সবার চিন্তার কন্ট্রোল কনক রাজুর কাছে আছে ততক্ষণ তারা চাইলেও এখান থেকে বেরোতেই পারবে
পারবে না। এই কারণে তারা না তো নিজেদের ইচ্ছা মতো দেখতে পারে আর না কিছু বুঝতে পারে। তারা সেটাই দেখবে যা তাদের কনকরাজু দেখাবে এবং সেটাই অনুভব করবে যা তাদের কনকরাজু অনুভব করাবে। এই কথা শুনে রাজু ডক্টর পদ্মভূষণকে জিজ্ঞেস করে যে এই জিনিস থেকে বেরোনোর কি কোনো উপায় আছে নাকি নেই। যা শুনে ডক্টর পদ্মভূষণ রাজু এবং সব সঙ্গীদের এটা জানে যে এর থেকে বেরোনোর একটি উপায় আছে। আসলে যদি তাদের সবাইকে নিজের চিন্তাকে কনকরাজুর কন্ট্রোল থেকে বাঁচাতে হয় তবে এমনটা করার জন্য তাদের নিজেদের মাথার সাবকনসাস মাইন্ডের ভিতরে একটি আলাদা থট ওয়ার্ল্ড বা চিন্তার জগৎ বানাতে হবে এবং একটি এমন দুনিয়াকে কল্পনা করতে হবে যে দুনিয়ার উপর তাদের কন্ট্রোল থাকে। এবং যদি তারা এমনটা করে নিতে পারে তারা কনকরাজুর বে থেকে বাইরে বেরোতে পারে। এখন এমনটা করার জন্য ডক্টর পদ্মভূষণ রাজুর উপর একটি এক্সপেরিমেন্ট বা পরীক্ষা করে যাতে সে তাকে ধীরে ধীরে হিপনোটাইজ করে এবং সে তাকে তার সাবকনসাস মাইন্ডের ভিতরে একটি আলাদা থট ওয়ার্ল্ড তৈরি করতে পারে। এখানে রাজু নিজের থট ওয়ার্ল্ড তৈরি করে যাতে সে এটা দেখে যে সে একটি বিচের সামনে দাঁড়িয়ে আছে যেখানে তার ঠিক সামনে সমুদ্র আছে এবং ঢেউ খেলানো জল উঠছে। কিন্তু বন্ধুরা এখানে কনকরাজুর পাওয়ার তাকে আটকায় এবং ধীরে ধীরে করে তাকে কনকরাজুর জিনিসগুলো দেখাতে থাকে। যেমন জলের জায়গায় রক্ত দেখা যায়, বাংলোর সব উল্টোপাল্টা জিনিস দেখা, এমনকি এক ঝলকে সে নিজের দাদুকেও দেখে, অর্থাৎ কনকরাজুকে যে কিনা এই ভুতুড়ে বাংলোর ঘরের ভিতরে লোকদের মাথা কাটছিল। রাজু যেই জ্ঞান ফেরে অমনি সে এই ব্যাপারে পদ্মভূষণকে জানায় যে এই বাংলোরই ঘরে নিজের দাদুকে দেখেছে যে কিনা অনেক লোকের দাড়ি কাটছিল। ডক্টর পদ্মভূষণ এই কথাটিকে হালকাভাবে নেন না, বরং তিনি সোজা ওই ঘরের ভিতরে যান যে ঘরটি রাজু নিজের চিন্তায় দেখেছিল এবং সেখানে তিনি এটা দেখেন যে সেখানে একটি কুয়া আছে, যে কুয়ার ভিতরে অনেক লাশ আছে এবং ওই লাশগুলোর ঘাড় নেই। যার মানে রাজু যা কিছুই দেখেছে তা সবকিছু সত্যি হয়ে গেছে। তাই এই সব কথা থেকে ডক্টর পদ্মভূষণ এটা জানতে পারেন যে কনকরাজু অনেক বেশি শক্তিশালী, যতটা তিনি ভেবেছিলেন তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। এখন বন্ধুরা এখানে লাশগুলোকে দেখে বাকি সব লোকে ভয়ে পালিয়ে যায় শুধু ডক্টর পদ্মভূষণ ছাড়া। কিন্তু যে লোকগুলো বেরোয় অমনি দরজা বন্ধ হয়ে যায় এবং ডক্টর পদ্মভূষণ ঘরে একা আটকে পড়ে যান। যার পরে কনকরাজু ডক্টর পদ্মভূষণের সামনে উপস্থিত হয় এবং সে তাকে এখান থেকে চুপচাপ বেরিয়ে যেতে বলে। কিন্তু ডক্টর পদ্মভূষণ কনকরাজুকে বলেন যে তিনি তাকে ভয় পান, তাই তিনি এখান থেকে সবাইকে বের করেই যাবেন। কিন্তু বন্ধুরা এই কথা শুনতে কনকরাজু ডক্টর পদ্মভূষণের উপর নিজের হিপনোসিসের ব্যবহার করেন। কনকরাজু এটা জানতে পারে যে ডক্টর পদ্মভূষণ একটি ছোট নাতনি আছে যাকে তিনি খুব ভালোবাসেন এবং তাই সে হিপনোসিসে তার মাথায় থেকে এটা অনুভব করে যে তিনি শুনশান রাতে একটি হাইওয়ের উপর আছেন এবং একটি গাড়িতে নিজের নাতনির সাথে ড্রাইভ করছেন। রাতে খুব জোরে বৃষ্টি হচ্ছে, তার গাড়ির স্পিড 200-র বেশি এবং এখন হঠাৎ করে তার একটি ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট হতে চলেছে। কিন্তু বন্ধুরা ডক্টর পদ্মভূষণের মাথায় বেশ স্ট্রং হয় এবং তাই আমরা এটা দেখি যে তিনি নিজের থট বা চিন্তার ভিতরে নিজের অ্যাক্সিডেন্টকে কন্ট্রোল করেন এবং নিজেকে গাড়ির এক জায়গায় থামিয়ে দেন। কিন্তু কনকরাজু তখন হস্তক্ষেপ করে এবং সে তাকে এটা অনুভব করে যে তার গাড়ি একটি খাদের পাশে থেমেছে, মাটি সরে যাচ্ছে এবং তাই তার গাড়ি ধীরে ধীরে করে খাদে পড়ে যায়, যে কারণে ডক্টর পদ্মভূষণ এবং তার নাতনি দুজনেই মারা যান। এই জিনিস ডক্টর পদ্মভূষণও আটকাতে পারেন না এবং তিনি নিজের মানসিক দিক থেকে বেশ দুর্বল হয়ে যান। কিন্তু তারপর তিনি রাজু এবং বাকি সব লোকের সাথে দেখা করেন এবং তিনি তাদের সবাইকে জানান যে এই কনকরাজু অনেক বেশি পাওয়ারফুল, যতটা আমি ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি পাওয়ারফুল। এর সাথে সে এটাও জানে যে কার কি দুর্বলতা, যে কারণে সে সবাইকে কন্ট্রোল করতে জানে। এই শুনে রাজু ডক্টর পদ্মভূষণকে এটা জিজ্ঞেস করে যে যদি এমন হয় তবে কি তারা কনকরাজুকে কখনো হারাতেও পারবে না। কিন্তু এই শুনে ডক্টর পদ্মভূষণ রাজুকে এটা জানান যে এমন কোনো কথা নাই, তাকে হারানোর একটি উপায় বাকি আছে, কিন্তু সেই উপায় অনেক বেশি কঠিন এবং আসলে সে উপায় হলো নিজের 7টি চক্রের উপর কন্ট্রোল করা। এখন বন্ধুরা আপনারা সবাই এটা শুনেই থাকবেন যে মানুষের ভিতর 7টি চক্র থাকে এবং এই চক্রগুলোর শক্তি অনেক বেশি হয় এবং যে ব্যক্তি নিজের এই 7টি চক্রের পাওয়ারকে বা শক্তিকে অ্যাক্টিভেট করে নেয় এবং সেগুলোকে এক এক করে ব্যবহার করে সে অনেক বেশি শক্তিশালী হয়ে যায়। এবং ডক্টর পদ্মভূষণও এখানে এটাই জানান যে কনকরাজুকে হারানোর একটি উপায়ই যে কোনো ব্যক্তি নিজের 7টি চক্রের শক্তিকে ব্যবহার করতে পারে, কারণ যে কেউ নিজের 7টি চক্রের শক্তিকে অ্যাক্টিভেট করে নেবে অমনি তার ভিতর দৈব শক্তি চলে আসবে, যার পরে সে কনকরাজুকে হারাতে পারে। কিন্তু বন্ধুরা এখানে কনকরাজু এটা দেখে নেয় যে ডক্টর পদ্মভূষণ সবাইকে তাকে হারানোর উপায় বলেছে এবং তাই সে ডক্টর পদ্মভূষণকে উঠিয়ে হাওয়ায় ছুড়ে দেয় এবং সোজা বাংলো থেকে বাইর করে দেয়। এখন বন্ধুরা এরপরে ধীরে ধীরে করে দিন কাটতে থাকে এবং রাজু চাইলেও কিছু করতে পারে না এবং তারপর এভাবেই দেখতে দেখতে তৃতীয় অমাবস্যার দিন চলে আসে, অর্থাৎ সেই দিন যেই দিন কনকরাজুর রাজুর দিদির বলি দিয়ে নিজেকে অমর করবে। এর জন্য আমরা এটি দেখি যে সে হঠাৎ করে রাজুর দাদির অবস্থা খুব খারাপ করে দেয়, যে কারণে দাদিকে হাসপাতালে ভর্তি করতে হয়। এখন ফোনের মাধ্যমে যে রাজু এটা জানতে পারে যে তার দাদির কন্ডিশন খুব বেশি খারাপ, রাজু বিনা কিছু ভেবে চিন্তে সেখান থেকে বেরিয়ে নিজের দাদির কাছে যাওয়ার চেষ্টা করে। এমনটা করার জন্য রাজু বাইরে বেরোয়, সে গাড়িতে বসে গাড়ি স্টার্ট করে গেট ভেঙে সেখান থেকে বেরোয় এবং সোজা ড্রাইভ করতে করতে হাসপাতালে গিয়ে নিজের দাদির সাথে দেখা করে। কিন্তু পরের মুহূর্তে রাজু এটা দেখে যে সে আবার ভুতুড়ে বাংলোতে চলে এসেছে, যার ঠিক পরেই তার সামনে কনকরাজু উপস্থিত হয় এবং সে তাকে এটা জানায় যে সেখান থেকে বাইরে যায়নি, সে যা কিছুই করেছে তা সবকিছু তার ভ্রম ছিল, যা তাকে কনকরাজু দেখিয়েছে। কনকরাজু রাজুকে বলে যে সে এখানে পেশে আছে, সে তার ইচ্ছে ছাড়া এখান থেকে বেরোতেও পারবে না, নিজের দাদি পর্যন্ত পৌঁছানো তো দূরের কথা এবং আজকের দিন তৃতীয়
তৃতীয় অমাবস্যা সে তার দাদির প্রাণ নেবে, তারপরে পূর্ণ জন্ম হবে, তারপর তার 6 বছর হওয়ার পরে নিজের সব জ্ঞান ফিরিয়ে অমর হবে এবং তারপর নিজের সব খাজনা ভোগ করবে। এখন বন্ধুরা এইসব কথা শুনে রাজুর রাগ তো অনেক হয়, কিন্তু সে চাইলেও কিছুই করতে পারে না। সে যতবারই চেষ্টা করে কনক রাজু তার সব চেষ্টা ব্যর্থ করে দেয়। কিন্তু বন্ধুরা নিজের দাদির প্রাণ বাঁচানোর জন্য রাজু ধীরে ধীরে করে নিজের চক্রগুলোর শক্তিকে অ্যাক্টিভেট করতে থাকে, যে কারণে রাজুর শক্তি বাড়তে থাকে। এর সাথে রাজু এটা জানতে পারে যে কনক রাজুর যে আত্মা সে অনেক বেশি লোভী, তাই সে ভেতরে রাখা সব খাজনা এবং টাকাতে আগুন লাগাতে থাকে, যার ফলে কনক রাজুর ভূতের অনেক বেশি কষ্ট হয়। এই থেকে সে রাজুকে মারার জন্য অনেকগুলো সোলজার বা সৈন্য পাঠায়, যা মূলত তার মৃত সৈন্যরাই হয়, যারা প্রথমে তো রাজুর উপর ভারী পড়ে, কিন্তু যেই ধীরে ধীরে করে রাজু নিজের চক্রগুলোর শক্তিকে আরো বেশি অ্যাক্টিভেট করে অমনি সে ওইসব মৃত সৈন্যদেরও হারিয়ে দেয়। এখন এটা দেখে কনক রাজু অনেক বেশি ভয় পেয়ে যায় এবং তাই সে নিজের গুরু অর্থাৎ অঘরীকে মনে করে তার সাহায্য চায়। অঘরী পরের মুহূর্তে তার সামনে উপস্থিত হয় এবং সে কনক রাজুকে এটা জানায় যে এই সময় নিজের সব চক্রের শক্তিকে ধীরে ধীরে করে অ্যাক্টিভেট করেছে এবং এখন তাই যদি সে 7টি চক্রের শক্তিকে অ্যাক্টিভেট করে নেয় তবে তার মধ্যে দৈব শক্তি চলে আসবে, যার ফলে তাকে কেউ আটকাতে পারবে না এবং তারপর সে তার অন্তর করেই দেবে। এখন এই কথা শুনে কনক রাজু অনেক বেশি ভয় পেয়ে যায় এবং তারপর তাই কনক রাজু নিজের গুরু অঘরীকে বলে যে সে তার আত্মাকে নিজের আত্মার সাথে জুড়ে নিক, যার পরে তাদের দুজনের আত্মা মিলে অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে এবং তারপর তারা রাজুকে অবশ্যই প্রাণে মেরে ফেলবে। এখন বন্ধুরা অঘরী একদম এমনটাই করে, সে নিজের আত্মাকে কনক রাজুর আত্মার সাথে জুড়ে নেয়, যার পরেই তারা দুজনে একটি অনেক বড় এবং পাওয়ারফুল মনস্টারি বা রাক্ষসে পরিণত হয়ে যায়। একটি এমন রাক্ষস যার সাইজ অনেক বড় হয়, সে অনেক বেশি শক্তিশালী হয় এবং তার অনেকগুলো হাত থাকে এবং তারপরেই সে রাজুকে নিজের এক হাত দিয়ে ধরে এবং তার সব শক্তিকে নিজের মুখ দিয়ে টানতে থাকে, যার পরে ধীরে ধীরে করে রাজুর মৃত্যু হতে থাকে। কিন্তু তারপর নিজের শেষ সময় রাজু নিজের দাদিকে মনে করে, যার পরে রাজুর মনে তার দাদি উপস্থিত হন এবং তিনি রাজুকে বলেন যে রাজু কোনো সাধারণ মানুষ নন, তার ভিতর দৈব শক্তি আসুক, শুধু দরকার তো রাজু নিজের শক্তিকে চেনার। এখন পরের মুহূর্তে আমরা এটা দেখি যে রাজু নিজের শক্তিকে চেনে এবং সে একবার নিজের 7টি চক্রের শক্তিকে অ্যাক্টিভেট করে নেয়, যার পরে বন্ধুরা রাজু অনেক বেশি শক্তিশালী হয়ে যায় এবং তারপর সে নিজের সব পাওয়ারকে নিজের এক হাতের ভিতরে জড়ো করে কনক রাজুর উপর জোরদার ঘুষি মারে, যে এক ঘুষিতে কনক রাজু শেষ হয়ে যায় এবং সে খতম হয়ে যায় এবং তারপর এইভাবে রাজু কনক রাজুকে শেষ করে দেয় এবং সে নিজের দাদিকে প্রাণে বাঁচিয়ে নেয়। এরপরে বন্ধুরা সিন শিফট হয় এবং আমরা সোজা এটা দেখি যে রাজু নিজের দাদু অর্থাৎ কনক রাজুর পিণ্ড দান করেছে এবং সেখানে সে নিজের দাদিকেও নিয়ে যায়। কিন্তু এখানে আমরা এই কথাই জানতে পারি যে রাজুর দাদু অর্থাৎ কনক রাজু তার দাদিকে সবসময় নিজের বশীকরণের ভিতরে বন্দি করে রেখেছিল এবং এখন যদি কনক রাজুর মরার সাথে সাথে বশীকরণ ভেঙে পড়ছে, এখন রাজুর দাদি কনক রাজুকে চিনতেও পারেন না, যে জিনিস দেখে প্রথমে তো রাজুর অদ্ভুত লাগে, কিন্তু পরে সে অনেক বেশি খুশি হয় এবং সে এটা বুঝে যায় যে এখন তার দাদি একদম ঠিক আছেন এবং তার মাথায় পুরোপুরিভাবে ঠিক হয়ে গেছে এবং তারপর থেকেই সে নিজের দাদির সাথে নিজের জীবন ভালোভাবে কাটাতে থাকে। এখন বন্ধুরা এখন এই পুরো ওই মুভির এন্ডিং আসে, যেখানে শেষের সিনের ভিতরে আমরা প্রভাসকে দেখি যেখানে একটা শুনশান জায়গায় চলে এসেছে, কিন্তু এই শুনশান জায়গায় সে নিজের সামনে কোনো মানুষকে বসে থাকতে দেখে যার হাতে একটি হাতুড়ি থাকে, কিন্তু তারপর রাজু যেই মানুষের চেহারা দেখে অমনি সে তাকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায় এবং বন্ধুরা এমনটার কারণ তার সামনে বসে থাকা মানুষটিও রাজুই হয় অর্থাৎ প্রবাসী হয়, যার চেহারার উপর একটি জোকারের মেকআপ থাকে এবং তারপর বন্ধুরা তার ঠিক পরে আমাদের সামনে একটি ব্যানার আসে যার উপর লেখা থাকে রাজাসাহেব 2 সার্কাস 9035, যার মানে রাজাসাহেব মুভির পার্ট 2 আসবে, যার নাম হবে রাজাসাহেব 2 সার্কাস 9035। বন্ধুরা এই মুভির গল্প এখানে শেষ হয়। সো আপনাদের ভিডিওটি পছন্দ হলে আপনারা ভিডিওটি লাইক করবেন, কমেন্টে রাজাসাহেব বা গুড ভেরি গুড এর মতো শব্দ অবশ্যই লিখবেন এবং ভিডিওটি শেয়ার করতে হলে ভিডিওটি শেয়ারও করে দিবেন। বাকি যদি আপনাদের মধ্যে কেউ চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।